বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এভিডেন্সকে ডিসেক্ট করার চেষ্টা করব। আমরা জানি 1872 সালের একটা আইন আমাদের দেশে এটা প্রচলিত। এটা একটা প্রসিডিউরাল ল, মূলত কোর্টের আইন। এই আইনটা পুরোটাই আলোচনা করার চেষ্টা করব। তো আজকে যে অংশটা আলোচনা করব সেটা হচ্ছে শুধু এভিডেন্সকে সংজ্ঞায়ন করা, এবং এভিডেন্সকে সংজ্ঞায়ন করতে গিয়ে আমাদের আরো কিছু বিষয় হয়তো চলে আসবে, যেমন ফ্যাক্ট কিংবা ঘটনা কাকে বলে। দ্বিতীয় যে বিষয়টা আসবে সেটা হচ্ছে ডকুমেন্ট কাকে বলে। তৃতীয় যে বিষয়টা আসবে সেটা হচ্ছে স্টেটমেন্ট কিংবা বিবৃতি কাকে বলে। এটার উপর আলোকপাত করার চেষ্টা করব, আমাদের সাথে থাকার চেষ্টা করুন। আর যে বিষয়টা বলতে চাই যে দিস লেকচার ইজ অনলি ফর দ্য একাডেমিক পারপাস, অন্য কোনো উদ্দেশ্যে না। আমার স্টুডেন্টস এবং যারা আইন সম্পর্কে জানতে আগ্রহী, আইনের এরিনার যে সমস্ত মানুষ যারা আইন জানতে চান, এভিডেন্সকে কিংবা সাক্ষ্য আইনকে জানতে চান, তারা সাথে থাকুন। তো শুরু করছি আজকের আলোচনা। এক্সট্রাঅর্ডিনারি ক্লেমস রিকোয়ার এক্সট্রাঅর্ডিনারি এভিডেন্স, অর্থাৎ অসাধারণ কিছু দাবি করতে হলে অবশ্যই অসাধারণ কিছু সাক্ষ্য দরকার। এটা কার্ল সাগানের একটা বিখ্যাত উক্তি। আমরা তাহলে বুঝতেই পারছি যে এভিডেন্স আসলে কতটা গুরুত্বপূর্ণ। এভিডেন্স সম্পর্কে ডিরেক্টলি আমাদের কনস্টিটিউশন কিংবা আমাদের সংবিধানে কিছু বলা নাই, তবে একটা বিষয় বলা আছে, সেটা হচ্ছে আর্টিকেল 35 ক্লজ 4-এ, যে নো পারসন অ্যাকিউজড অফ এনি অফেন্স শ্যাল বি কম্পেলড টু বি উইটনেস অ্যাগেইনস্ট হিমসেলফ। বলেছে কোনো ব্যক্তিকে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য উপস্থাপন করতে দেয়া হবে না বা সাক্ষ্য উপস্থাপনে বাধ্য করা যাবে না। এর মানে কি? এর মানে হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি তার নিজস্ব সাক্ষ্য উপস্থাপন করার জন্য স্বাধীন থাকবে, তার নিজের বিরুদ্ধে তাকে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। যেমন কোনো ব্যক্তি যদি মিথ্যা বিবৃতি দেয়, সেক্ষেত্রেও তাকে সত্য তার বিরুদ্ধে বলতে দেয়া যাবে না। এটা হচ্ছে আইনের একটা কনসেপ্ট। এটা শুধুমাত্র লিগাল কোনো রাইট নয়, বরং এটা একজন আসামির, একজন অভিযুক্ত ব্যক্তির এটা একটা কনস্টিটিউশনাল রাইট, এটা একটা ফান্ডামেন্টাল রাইট, এটা একটা হিউম্যান রাইট। এভিডেন্সকে সংজ্ঞায়ন করার ক্ষেত্রে আমরা দেখি যে তিনটা বিষয় জানলেই মোটামুটি এভিডেন্স কিংবা সাক্ষ্যকে সংজ্ঞায়ন করা যাবে। নম্বর 1 হচ্ছে ফ্যাক্ট, নম্বর 2 কোর্ট, এবং নম্বর 3 এভিডেন্স নিজেই। কোনটা বিষয় এভিডেন্স? নম্বর 1 হচ্ছে ফ্যাক্ট কিংবা ঘটনা। ফ্যাক্ট কাকে? ফ্যাক্ট মিন্স এনিথিং হুইচ ইজ পারসিভড বাই দ্য সেন্সেস। আমাদের যে পাঁচটা সেন্স আছে, পাঁচটা যে আমাদের চেতনা আছে, সেই সেন্স দিয়ে আমরা যে অনুধাবন করি, দিস ইজ কল্ড ফ্যাক্ট। আমি যে লেকচার দিচ্ছি এটা একটা ফ্যাক্ট। কোনো ব্যক্তি মার্ডার করেছে, এটা একটা ফ্যাক্ট। সেই মার্ডার যে চাকু দিয়ে করেছে সেটা একটা ফ্যাক্ট। চাকুটা যে বানিয়েছে সেটা একটা ফ্যাক্ট। কোন পদ্ধতিতে বানিয়েছে সেটা একটা ফ্যাক্ট। চাকুটা কোথায় পাওয়া গেছে সেটা একটা ফ্যাক্ট। এইরকম করে মার্ডার কিংবা হচ্ছে মার্ডার একটা ফ্যাক্ট, কিংবা হচ্ছে ড্যাকুইটি একটা ফ্যাক্ট, কিংবা আমরা বলতে পারি যে রবরি একটা ফ্যাক্ট, রেপ একটা ফ্যাক্ট। সমস্ত অফেন্স গুলো এক একটা করে ফ্যাক্ট। তাহলে আমাদের সেন্স, অর্থাৎ চোখ, তারপর হচ্ছে আমাদের মুখ, জিহ্বা আর কি, তারপর হচ্ছে আমাদের ঘ্রাণ শক্তি, এগুলো দিয়ে আমরা যা অনুধাবন করি, দিস ইজ কল্ড ফ্যাক্ট। এই ফ্যাক্ট কোর্টে যদি উপস্থাপন করা হয়, এখন কোর্টের ডেফিনেশন আমরা জানি। কোর্টের ডেফিনেশন আমরা আরেকটা লেকচার আলোচনা করব। কোর্ট মিন্স এনি জাজ অর ম্যাজিস্ট্রেট হু ইজ অথরাইজড টু টেক এভিডেন্স। আরো ভালো ডেফিনেশন যদি আমরা বলি, তাহলে কোর্ট মিন্স এনি জাজ, কোর্ট মিন্স এনি জাজ অর ম্যাজিস্ট্রেট হু ইজ অথরাইজড বাই দ্য স্টেট টু টেক দ্য এভিডেন্স। যে ব্যক্তি যে ব্যক্তি রাষ্ট্র কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয় মূলত সাক্ষ্য গ্রহণ করার জন্য, হিজ কল্ড কোর্ট। তাহলে কোর্টে যদি কোনো ঘটনা উত্থাপন করা হয়, এই ফ্যাক্টে যদি কোর্টে উত্থাপন করা হয়, যে ওয়েতে, যে পদ্ধতিতে, যে মিনসে, যে কৌশল অবলম্বন করে, সেগুলোকে এভিডেন্স বলা হবে। তাহলে তিনটা জিনিস গুরুত্বপূর্ণ। ফ্যাক্ট, সেই ফ্যাক্টকে কোর্টে উপস্থাপন করা, এবং কোন পদ্ধতিতে উপস্থাপন করা হচ্ছে। যদি বলি যেটা মুখে উপস্থাপন করা হচ্ছে, তাহলে এটা স্টেটমেন্ট। যদি বলি এটা ডকুমেন্টারি, কোনো ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফির মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে, তাহলে এটা ডকুমেন্টারি এভিডেন্স। তাহলে বলা যায় এভিডেন্স মিন্স এনিথিং হুইচ ক্রিয়েটস দ্য লিঙ্কিং ব্রিজ বিটুইন ফ্যাক্টস এন্ড দ্য কোর্টস। অথবা বলা যায় এভিডেন্স হচ্ছে সেই সমস্ত বিষয় মূলত যেটা ইনফরমেশন কিংবা ঘটনার সঙ্গে আমাদেরকে ইন্ট্রোডিউস করে দেবে। যেমন আমি জানলাম বা কোর্ট জানলেন যে ঘটনাটা ঘটেছে, একজন উইটনেস এসে কোর্টকে বললেন যে স্যার, ঘটনাটা আমি স্বচক্ষে দেখেছি, তিনি ছুরি দিয়ে তার পিঠে আঘাত করেছে। এই যে একজন সাক্ষীর যে বর্ণনা, একজন সাক্ষীর যে স্টেটমেন্ট, দিস ইজ কল্ড এভিডেন্স। সাক্ষী এভিডেন্স নয়, সাক্ষী একজন পার্সন, তার যে বিবৃতি, তার যে স্টেটমেন্ট, দিস ইজ কল্ড এভিডেন্স। তাহলে এভিডেন্সকে অবশ্যই লিঙ্কিং ব্রিজ বলা যায়।
এই জন্য অনেকেই বলে যে এভিডেন্স হচ্ছে কিছু কৌশল কিংবা কিছু মিনস যেগুলো মূলত মূলত কোনো ঘটনা প্রমাণ কিংবা অপ্রমাণ করার জন্য ব্যবহৃত হয়। তাহলে আমরা এভিডেন্সের মোটামুটি একটা জেনারেল ডেফিনেশন পেলাম। এভিডেন্সকে আমরা যদি সিনোনিম গুলো খোঁজার চেষ্টা করি, যেটা কি কি সিনোনিমস আছে, তাহলে দেখবো যে ইন্ডিকেট, শো, রিভিল, ডিসপ্লে, এক্সিবিট, ম্যানিফেস্ট, সিগনিফাই, টেস্টিফাই টু, ভেরিফাই, কনফার্ম, প্রুফ, এন্ডোর্স, ব্যাকআপ, সাপোর্ট, এগুলো সবগুলোই মূলত এভিডেন্সের সিনোনিম। যদি ইন্ডিকেট বলা হয়, ইন্ডিকেট মানে দিক নির্দেশনা দেয়া, শো মানে হচ্ছে দেখানো, তারপর রিভিল মানে হচ্ছে উন্মোচন করা, এক্সিবিট মানে প্রদর্শন করা, ডিসপ্লে মানে প্রদর্শন করা, ম্যানিফেস্ট মানে প্রদর্শন করা, সিগনিফাই মানে হচ্ছে খুব ভালোভাবে প্রদর্শন করা, টেস্টিফাই মানে হচ্ছে সেগুলোকে প্রমাণ ঘটানো। এই জন্য এভিডেন্সের যে ব্যুৎপত্তিগত সংজ্ঞা সেখানেই বলা আছে যে এভিডেন্স comes from the word evidere, which means to show clearly, which means to indicate clearly, which means to reveal clearly। কোনো জিনিস ভালোভাবে দেখানোটাই হচ্ছে সাক্ষ্য। এটিমোলজিক্যালি এভিডেন্স শব্দটা মূলত একটা ল্যাটিন টার্ম থেকে আসছে, এভিডেন্ট। পরবর্তীতে এটা ল্যাটিনে দীর্ঘদিন ইউজ করার পর ওল্ড ফ্রেঞ্চে চলে গেছে। ওল্ড ফ্রেঞ্চে এটা ইউজ করে ওল্ড ফ্রেঞ্চ হিসাবে ইউজ করা হতো। পরবর্তীতে এটা মিডল ইংলিশ ল্যাঙ্গুয়েজে এভিডেন্ট, এবং এখন আমরা এটা এভিডেন্স হিসেবে ইউজ করে থাকি, এভিডেন্স মানে সাক্ষ্য হিসেবে ইউজ করে থাকি। তাহলে এটিমোলজিক্যালি যদি আমরা দেখি, ল্যাটিনে দীর্ঘদিন এটা চর্চিত হয়েছে, তারপর এটা ওল্ড ফ্রেঞ্চ থেকে মডার্ন ইংলিশে আসছে, মিডল ইংলিশ থেকে মডার্ন ইংলিশে এভিডেন্স হিসেবে রূপান্তর হয়েছে। তাহলে এভিডেন্সের স্ট্যাটিউটরি ডেফিনেশনটা কি, অর্থাৎ হোয়াট ইজ দ্য প্রপার স্ট্যাটিউটরি ডেফিনেশন অফ এভিডেন্স আন্ডার এভিডেন্স অ্যাক্ট 1872? এটা কি ডেফিনেশন, আমরা সেটার উপর একটু আলোকপাত করার চেষ্টা করব। এভিডেন্স বলেছে সেখানে দুইটা জিনিস এভিডেন্স, নাম্বার 1 অল স্টেটমেন্টস, নাম্বার 2 অল ডকুমেন্টস। এখন প্রশ্ন, সমস্ত বিবৃতি কিংবা বক্তব্য এভিডেন্স, 2 নম্বর হচ্ছে সমস্ত ডকুমেন্ট এভিডেন্স। এখানে এখন কিছু বিষয় আছে যেগুলো আলোচনা করার জন্য আমাদের করতে হবে, যে সমস্ত বিষয় আমাদেরকে আলোচনা করতে হবে। নাম্বার 1 হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্ট কি, হোয়াট ইজ কল্ড স্টেটমেন্ট? স্টেটমেন্ট মিন্স টু ব্রিফ সামথিং বিফোর দ্য অডিয়েন্স। কোন অডিয়েন্সের সামনে কিছু বলা, দিস ইজ কল্ড স্টেটমেন্ট। আমি আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করছি, এটা অবশ্যই একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট যদি কোর্টে দেওয়া হয়, এই স্টেটমেন্ট কোথায় দেওয়া হবে? কোর্টে। তাহলে স্টেটমেন্ট হতে হবে কোর্টে দেওয়া হবে। কোর্ট কি সেটা দেওয়ার জন্য পারমিট করছে কিনা? কোর্টের পারমিশন লাগবে। এখন পারমিট করবে কি? ইন অ্যাকর্ডেন্স অফ দ্য এভিডেন্স অ্যাক্ট। কারণ আমরা জানি অল স্টেটমেন্টস আর নট রিলেভেন্ট বিফোর দ্য কোর্ট, সমস্ত স্টেটমেন্ট গুলো কোর্টে রিলেভেন্ট নয়। তাহলে এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী সেগুলো কোর্টে দেওয়ার যোগ্যতা সম্পন্ন কিনা, এটা একটা প্রশ্ন। তাহলে 3টা প্রশ্ন দাঁড়াচ্ছে, এক হচ্ছে স্টেটমেন্ট হতে হবে, 2 নম্বর এটা কোর্টে দেওয়া হবে বা জুডিশিয়াল প্রসিডিংস এর সামনে দেওয়া হবে, 3 নম্বর হচ্ছে কোর্টে এটা দেওয়ার জন্য পারমিশন লাগবে, কোর্ট পারমিট করবে আন্ডার দ্য এভিডেন্স অ্যাক্ট 1872। 4 নম্বর হচ্ছে এটা কোর্টের মামলার ইস্যু হতে হবে, যেটাকে বলেছে রিলেশন টু দ্য ম্যাটার্স অফ ফ্যাক্ট আন্ডার দ্য ইনকোয়ারি, অর্থাৎ ইনকোয়ারির ইস্যু হতে হবে, অর্থাৎ ওই মামলা রিলেটেড হতে হবে। এই 4টা কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে অল স্টেটমেন্টস আর কল এভিডেন্স। তাহলে আবার বলছি, যে কোনো স্টেটমেন্টে এভিডেন্স হবে যদি সেটা কোর্টে দেওয়া হয়, যদি সেটা কোর্ট পারমিট করে ইন অ্যাকর্ডেন্স অফ এভিডেন্স অ্যাক্ট, এবং নম্বর 3 হচ্ছে যদি ওই মামলার সঙ্গে এটা রিলেটেড হয়, তাহলে সমস্ত স্টেটমেন্টগুলো এভিডেন্স হিসেবে গণ্য হবে। আমার আজকের স্টেটমেন্টও এভিডেন্স হিসেবে গণ্য হবে কোনো মামলাতে, যদি আজকের এই লেকচারটা নিয়ে কোনো মামলা অ্যারেস্ট করে। 2 নম্বর হচ্ছে সমস্ত ডকুমেন্টে এভিডেন্স হবে, যেমন একটা বই, আমার এই বইটা হচ্ছে একটা এভিডেন্স, অবশ্যই ডকুমেন্ট এটা, তবে এটা এখনো এভিডেন্স হয়নি। এইটা নিয়ে যদি কোনো মামলা অ্যারেস্ট করে তাহলে এটা এভিডেন্স হবে। তাহলে ডকুমেন্ট এভিডেন্স হওয়ার পদ্ধতি কি? ডকুমেন্ট এভিডেন্স হওয়ার জন্য আমাদেরকে আগে জানতে হবে ডকুমেন্ট কাকে বলে। তো ডকুমেন্টের সংজ্ঞা সেকশন 3 তে বলা আছে। সেকশন 3 তে অফ এভিডেন্স অ্যাক্ট এছাড়া অন্যান্য অনেক আইনে ডকুমেন্টের সংজ্ঞা বলা আছে। আমাদের যে পেনাল কোড সেখানে ডকুমেন্টের সংজ্ঞা বলা আছে, জেনারেল ক্লজেস অ্যাক্ট সেখানে ডকুমেন্টের সংজ্ঞা বলা আছে। তো ডকুমেন্ট মানে কি বলেছে? ডকুমেন্ট খুব সিম্পল ডেফিনেশন, ডকুমেন্ট হচ্ছে কোনো সারফেস কিংবা কোনো সাবস্টেন্স, যে কোনো সারফেস কিংবা সাবস্টেন্স ডকুমেন্ট হিসেবে গণ্য হবে। তাহলে যে কোনো সারফেস অর্থাৎ কোনো পৃষ্ঠ কিংবা কোনো সাবস্টেন্স, কোনো পদার্থ, কোনো জিনিস ডকুমেন্ট হিসেবে গণ্য হবে। তবে শর্ত 2টা কি? নাম্বার 1 হচ্ছে এই সারফেসের উপর কিছু লিখতে হবে, ফাঁকা কোনো সারফেস ডকুমেন্ট হবে না। কি লিখতে হবে বলেছে? কোনো লেটার, সাইন, সিম্বল, জেস্টার, নাম্বার, যে কোনো জিনিস দিয়ে কোনো কিছু লেখা হবে। এখনো কিন্তু ডকুমেন্ট হয়নি, বলেছে এই জেস্টার, নাম্বার, লেটার দিয়ে লেখার পর
এটাকে বলেছে দুইটা কাজে ব্যবহার করতে হবে, হয় এটাকে উত্থাপন করতে হবে কোর্টের রেকর্ড হিসাবে, অথবা এটাকে ইন্টেনশনালি ইউজ করার জন্য লিখতে হবে, তাহলেই এটা ডকুমেন্ট হবে। তাহলে এই বইটা ডকুমেন্ট, কারণ বইতে কিছু লেখা আছে। 2 নম্বর হচ্ছে এই লেখাটা কিছু লেটার সাইন সিম্বল দিয়ে লেখা হচ্ছে, এবং 3 নম্বর হচ্ছে এটা আমি রেকর্ড করার জন্য, অর্থাৎ এটাকে আমি ইউজ করার জন্য লিখছি। তাহলে এই তিনটা যেহেতু কভার করছে, তাহলে দিস বুক ইজ কল্ড ডকুমেন্ট। তাহলে ডকুমেন্ট ক্যান বি printed lithography, document can be printing elements, document can be printing substance, document can be a printed substance, document can be lithography, photography, document, a map is a document, plan is a document, any inscription under the plate or substance is called document। তাহলে সমস্ত জিনিস ডকুমেন্ট বলে গণ্য হবে। অনেকেই প্রশ্ন করে থাকেন যে কোনো গাছ কিংবা কোনো মাইলস্টোন কিংবা কোনো পিলার, এগুলো কি ডকুমেন্ট হিসেবে গণ্য হবে কিনা। উত্তর হচ্ছে এগুলো ডকুমেন্ট হিসেবে গণ্য হবে। কোনো গাছের গায়ে যদি আমি নাম্বারিং করি যে এই গাছটা 10 নম্বর গাছ, 11 নম্বর গাছ, তাহলে এটা ডকুমেন্ট হয়ে যাবে। কোনো মাইলস্টোনে যদি আমি লিখে রাখি যে এটা ঢাকার দূরত্ব 50 কিলোমিটার, এটা ডকুমেন্ট হয়ে যাবে। কোনো পিলার, এটাকেও যদি আমি নাম্বারিং কিংবা কোনো জেস্টার সাইন সিম্বল দিয়ে যেটাকে আমি ইউজ করব, তাহলে সেটাও ডকুমেন্ট হয়ে থাকবে। তাহলে ডকুমেন্টকে আমরা আবার খুব সিম্পলি ডিফাইন করার চেষ্টা করি। ডকুমেন্ট মানে যে কোনো সাবস্টেন্স, যে কোনো এলিমেন্ট ডকুমেন্ট হিসাবে গণ্য হবে যদি সেই ডকুমেন্টটা বা সেই সাবস্টেন্সটা মূলত আমি ইউজ করার জন্য সেগুলোতে লিখে রাখি সাইন সিম্বল দিয়ে, এবং যদি সেগুলো কোর্টে উত্থাপন করা হয়। এখানে একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, হয় আমি ইউজ করার জন্য সেগুলো লিখে রাখবো, অথবা কোর্টে উপস্থাপন করার জন্য লিখে রাখবো। তাহলে অথবা কিংবা অর শব্দটা এখানে খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা আবার ফিরে যাই, সমস্ত স্টেটমেন্ট গুলো হচ্ছে এভিডেন্স, সমস্ত ডকুমেন্ট গুলো এভিডেন্স। ডকুমেন্টকে আমরা পেলাম যে ডকুমেন্ট কাকে বলে। এই ডকুমেন্ট গুলো যদি কোর্টে উত্থাপন করা হয়, এই ডকুমেন্ট যদি কোর্টে উত্থাপন করার জন্য পারমিটেড হয়, এই ডকুমেন্ট যদি কোর্টে উত্থাপন করার জন্য ওই মামলার ইনকোয়ারির কোনো সাবজেক্ট ইস্যু হয়, ইনকোয়ারির কোনো বিষয়বস্তু হয়, দ্যাট ইজ কল্ড documentary evidence। তাহলে there is a very difference between document and documentary evidence. Document, all documents are not documentary evidence। সমস্ত ডকুমেন্ট documentary evidence হিসেবে গণ্য হবে না, but all documentary evidences are documents। সমস্ত documentary evidences ডকুমেন্ট হিসেবে গণ্য হবে, কারণ সেগুলো ডকুমেন্ট থেকে আসছে। এই বইটা ডকুমেন্ট কিন্তু documentary evidence নয়। যখন এটা আদালতের মামলার ইস্যু হবে, তাহলে এটা documentary evidence হয়ে যাবে। তাহলে আমরা আবার এভিডেন্সের সংজ্ঞায়নে ফেরত যাই, যে সমস্ত স্টেটমেন্ট, সমস্ত ডকুমেন্ট এভিডেন্স হিসেবে গণ্য হবে যদি সেটা কোর্টে উত্থাপন করার জন্য পারমিটেড হয়, কোর্টে উত্থাপন করার জন্য যোগ্য হয়, কোর্টে উত্থাপন করার জন্য মামলা ইস্যু হয় এবং কোর্ট সেটাকে পারমিট করে, তাহলে সমস্ত স্টেটমেন্ট এবং সমস্ত ডকুমেন্ট গুলো এভিডেন্স হিসেবে গণ্য হবে। তাহলে এভিডেন্সের যে আমরা সমস্ত আলোচনা থেকে কিছু ফিচার্স বের করতে পারি, যে এভিডেন্স মে বি ওরাল অর ডকুমেন্টারি। নাম্বার, evidence must be produced before the court and no other institutions and no other offices। কোনো অফিস না, কোনো ইনস্টিটিউশন না, শুধু কোর্টে উত্থাপন করা হবে যে বিষয়টা, সেটাই এভিডেন্স। কোনো মেডিয়েশন কিংবা আরবিট্রেশন কিংবা কোনো সালিশে যদি কোনো ডকুমেন্ট উত্থাপন করা হয়, এটা এভিডেন্স হিসেবে গণ্য হবে না, এবং এটা বলেছে পারমিটেড হতে হবে, কোর্ট সেটাকে অনুমতি দেবে। এবং 4 নম্বর হচ্ছে, Number 4 হচ্ছে it must be related with the fact and issue of the suit। ওই মামলার কিংবা ওই কেসের এটা একটা রিলেটেড ইস্যু হতে হবে। তাহলে কোন স্টেটমেন্ট কিংবা কোন ডকুমেন্টের সঙ্গে যদি এই 4টা ঘটনাই মিলে যায়, তাহলে সেই ডকুমেন্ট কিংবা স্টেটমেন্টকে আমরা এভিডেন্স হিসেবে গণ্য করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্তই আমরা এভিডেন্সকে ডিসাইড করার চেষ্টা করছি। এখানে এভিডেন্সের সঙ্গে ডকুমেন্ট এবং ফ্যাক্টের মতো ইস্যুগুলো আসছে, যেগুলো আলোচনা করার চেষ্টা করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।